প্রতি মাসে প্রায় ৩০০ টনের মতো সার উৎপাদন করতেছে। হ্যান্ড গ্লোভস পরে কেঁচোটা ধরতে পারি। মাসে প্রায় ৩০ লাখ টাকা সেল করেন। কিভাবে এই ম্যাজিক ঘটিয়েছেন আমরা সেই গল্প শুনবো। কোথা থেকে শুরু করেছেন, কোথায় এসে উনি, এবং সবচেয়ে বড় কথা উনি আমাকে বলছিলেন যে আমি হয়তো অতটা লেখাপড়া করি নাই, কিন্তু এটাও একটা বিরাট গর্বের ব্যাপার যে অতটা লেখাপড়া না করেও আজকে লেখাপড়া শিক্ষিত হাজার হাজার না লাখ লাখ যে বেকার, তাদের কাছে আমার মনে হয় রেশমি অন্যতম একটা উদাহরণ যে আসলে ডেডিকেশন থাকলে, অভিজ্ঞতা অর্জন করলে, কাজের মধ্য দিয়ে ফেল করতে পারে নানান কারণে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে লেগে থাকলে একসময় গিয়ে আসলে সফলতা পাওয়া সম্ভব। রেশমি আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলছিলেন আপনি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। আমার তো আমি মনে করি যে মানে এটা একটা দুর্দান্ত ব্যাপার যে আপনি আজকে যে জায়গায় এসেছেন। পেছনের গল্পটা একটু শুনতে চাই, শুরুটা কিভাবে হলো? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা, বগুড়া জেলা শেরপুর উপজেলা। আসলে আমার শুরুটা ছিল অন্যরকম। আমার মানে ছোটোবেলা থেকেই অনেক সমস্যা ছিল, জাস্ট অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তারপরে ওখান থেকে আবার ফেরত আসতেও বাধ্য হই। আসলে আমি থাকতাম আমার নানি বাড়ি আমার মায়ের সঙ্গে। তো যখন আমি ফেরত আসলাম তখন মানে দেখা গেছে যে আমি 2-5টা লোকের সামনে দাঁড়াতে পারতাম না। মানে সবাই শুধু বলতো যে আমার বাবা কি করে বা স্বামী কি করে। তখন আমি এই পরিচয়টা দিতে পারতাম না। যদি বলতাম বাবা নাই তাহলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলতাম স্বামী নাই, কেন নাই, বিভিন্ন প্রশ্ন। একটা সময় আমি বাধ্য হয়ে ঘরমুখী হয়ে যাই। পরে আমি নিজে নিজে চিন্তা করি যে জীবনে এমন কিছু করতে হবে যেন আমি আমার নিজের পরিচয়ে বাঁচতে পারি, রেশমা নামেই যেন সবাই আমাকে চেনে। অসাধারণ। তো ওখান থেকেই শুরু করি। পরে হচ্ছে একটা প্রশিক্ষণ নেই যুব উন্নয়ন থেকে। ওখান থেকে খুব সামান্য একটা ঋণ পাই আমি। ঋণ দিয়ে একটা গরু একটা ছাগল কিনি। আসলে একটা গরু একটা ছাগল দিয়ে তো জীবন পরিবর্তন করা সম্ভব না। তারপরে আমি হচ্ছে একজনের কাছ থেকে শুনি যে কেঁচো সার উৎপাদন করা যায়। তখন আমি হচ্ছে রিং যে কিনবো, সেই রিং কেনার মতো কোনো সামর্থ্য আমার ছিল না। ইউনিয়ন পরিষদ থেকে 8টা রিং চেয়ে নিয়ে তালের পাতা দিয়ে একটা ঘর বানাই, আমি আর আমার খালাতো বোন মিলে বানায়া ওখানে ওই ভাইয়ের কাছ থেকে একটুখানি কেঁচো নিয়ে কেঁচো সারটা শুরু করি। কত টাকা লাগে একটা এরকম ঘর বানাতে, রিং বানাতে? আসলে একটা রিং তখন ছিল 100 টাকা করে, মানে 8টা রিং কিনতে 800 টাকা, কিন্তু ওই 800 টাকাও আমার ছিল না। তো আবার আপনার ছিল না, এখন মাসে 30 লাখ টাকা সেল করেন ইনশাআল্লাহ। তো পরে ওখান থেকে আমি হচ্ছে নিয়ে শুরু করলাম। কিন্তু আমার ছোটবেলা থেকে কেঁচো দেখে আমি খুব ভয় পাইতাম। এখন আমি কেঁচোটা ধরবো কিভাবে, এরকম করে আমার একটা বছর চলে যায়। পরবর্তীতে আমি মানে চিন্তা করি যে মানুষ পারে না এমন কিছু পৃথিবীতে হয় না, চেষ্টা করলে সবই সম্ভব। তো আমি কিভাবে কেঁচো ধরতে পারি, তখন আমি কেঁচো ধরাটা শিখলাম। হ্যান্ড গ্লোভস পরে কেঁচোটা ধরতে পারি। পরে আস্তে আস্তে ওখান থেকে মানে আরও রিং কিনলাম, ওই কেঁচো সার বিক্রি করতাম, ওখান থেকে রিং কিনলাম, একটু একটু টিন কিনলাম, কিনে আস্তে আস্তে বাড়াতে থাকলাম। এখন আমার মোটামুটি 5টা সেট আছে। 5টা সেট? হ্যাঁ, 5টা সেট আছে। আমি ভার্মি কম্পোস্টের পাশাপাশি টাইকো কম্পোস্টও উৎপাদন করি। 2টা মিলে প্রতি মাসে প্রায় 300 টনের মতো সার উৎপাদন করতেছি। 300 টন সার উৎপাদন করেন আপনি একাই? না, আমার আরো লোক আছে। তো না, মানে উদ্যোক্তা তো আপনি? আমি একা, আমি সবকিছু ম্যানেজমেন্ট করি, শুধু আমি লোক দিয়ে কাজ করাই। কতজন লোক কাজ করে? 30 জনের উপরে আছে। আলহামদুলিল্লাহ। তাদের বেতনও আপনি দেন? হ্যাঁ, বেতনও আমি দেই। মানে বেশিরভাগ আমার ওখানে নারী শ্রমিক দিয়ে আমি কাজ করাই, যেন ওদের সাথে আমি কাজ করতে পারি। কত টাকা দিয়ে শুরু করেছিলেন মনে আছে? তখন আসলে আমি হচ্ছে 65,500 টাকা দিয়ে একটা গরু একটা ছাগল কিনছিলাম। আর কেঁচো সারে যখন আসলাম তখন তো আমার কোনো মানে একদম জিরো থেকে হিরো হওয়া। অসাধারণ। পরবর্তীতে এভাবে চলতে থাকলো। তারপরে যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে এখানে যুক্ত হলাম, আপনাদের সবার সাথে একটা পরিচিতি হলো। আসলে আমার তো লেখাপড়া খুব কম, মানে আমি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পারছিলাম।
আর সেই রকম যে লোকজনের সাথে মেশা চলাফেরা এইরকমও কোনো সুযোগ ছিল না। আর যখন কাজ করলাম, কাজ তো আমি পারি, করতেছি, কিন্তু মানুষের সাথে পরিচিতি, কিভাবে কথা বলতে হবে, কিভাবে লোকজনের সাথে মিশতে হবে, যেতে হবে, এইগুলো আমার ছিল না। আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি এইগুলো পাইছি। অসাধারণ, অসাধারণ। আপনি এইটা মাথায় আসলো কিভাবে? মানে এই যে জৈব সার উৎপাদন করা, কেঁচোর মতো একটা জিনিস আমরা অনেক সময় চিন্তা করি, আরে এটা ধরবো। আপনি বলছিলেন 1 বছর লেগেছে আপনার কেঁচো কিভাবে ধরতে হয় এটা ভাবতে। সময় আমাকে দেখে মানুষ এতটাই ঘৃণা করত, আমার বাড়ির পাশ দিয়ে যাইতে আমি কাজ করতাম, তখন তো আমি একা একা কাজ করতাম রাত দিন। আমার মা আমাকে অনেক সহযোগিতা করছে। আমার মা কেঁচো দেখে ভয় পারে না, কিন্তু উনি ঘৃণা করে খুবই। কিন্তু আমি যখন রাত্রে কাজ করি তখন আম্মা আমার কাছ থেকে একটু দূরে বসে থাকে, যে মেয়ে একা একা কাজ করে, তাহলে যদি কোনো সমস্যা হয় অনেক দূরে বসে থাকতো, মানে এইভাবে সাপোর্ট দিত। আর অনেক লোকজন দেখতো আমি কেঁচো ধরতেছি, গোবর ধরতেছি, তখন অনেকজন বমিও করছে। সেখান থেকে আল্লাহর রহমতে এখন গ্রামের সবাই অনেক সম্মানও করে। কি বলে তারা এখন? এখন মনে করে যে রেশমাকে আমরা আসলে মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ জানেন তো স্যার, যে সমাজে চলতে গেলে সবাই তো মনে করে যে আসলে মেয়েটা ভালো না, কি করে হেন তেন। তো এখন সেই জায়গা থেকে এখন বলে যে আমরা ছেলেরা কি করতে পারলাম, আর রেশমা মেয়ে হয়ে কি করে। এখন সবাই রেশমা হইতে চায়। এখন সবাই মানে আমার কাছে আসে অনেক সমস্যা, পরামর্শের জন্য, অসুবিধা, বুদ্ধির জন্য। আপনি যে সেল বাড়িয়েছেন, এইটার পেছনের গল্পটা কি? মানে 30 লাখ টাকা মাসে সেল করা, এখন এটা তো চারটেখানে কথা নয়। এবং এইটার জন্য আপনি কি কি টুলস ব্যবহার করেছেন বা কি কি উদ্যোগ নিয়েছেন? আমি হচ্ছে যে আপনাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, এখানে তো আসি, এখানে সবার সাথে একটা আমার সারা বাংলাদেশে পরিচিতি আছে। এর পাশাপাশি আমি হচ্ছে জাতীয় যুব পুরস্কার পাইছি, জাতীয় যুব পুরস্কার 2022, জাতীয় পর্যায়ে আমি 2য় পুরস্কার পাই মাশাআল্লাহ 22 সালে। তো জয়িতা পুরস্কারও পাইছি, চ্যানেল অ্যাওয়ার্ড পাইছি, তারপরে ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাইলাম গত বছরে। তো মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মানে অনেকটা পরিচিতি আছে এখন, এইভাবেই চলতেছে। না, আমি যে প্রশ্নটা করছিলাম যে পরিচিতি তো আপনার হয়েছে, আপনি যে সেলটা বাড়ালেন, মানে শুরুতে তো আর এত সেল ছিল না, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ করে করে এই জায়গাটা। প্রথমত আসলে আমার কোনো বিক্রিই হচ্ছিল না। আমি নিজে জানতামই না যে আসলে আমি যে কাজটা করি, আপনি তো জানেন না, আপনি যদি না জানেন তাহলে আমাকে ডাকবেন কিভাবে। তো এখান থেকে আমি ফেসবুকও বুঝতাম না, আমি ফেসবুক খুব কম বুঝি, লেখালেখিও খুব কম পারি। তো সেই ক্ষেত্রে আমি কোনো পোস্ট দিছিলাম না, কিছুই করতাম না। পরে একটা ভাইয়া বললো, অনেক আগের কথা, একটা ভাইয়া বললো, আপা এইগুলো তো আপনি কাজ করেন ঠিক আছে, কিন্তু এটা তো মানে মানুষের জানতে হবে, যদি মানুষ জানে তাহলে তো কিনবে। পরে উনি কি করতো, উনি লেখে আমাকে পাঠাতো, পাঠাইয়া বলতো যে আপা এইভাবে এইভাবে সেন্ড করতে হয়, এই কয়টা ছবি দিতে হয়, উনি বলে দিত। মানে এইভাবে আস্তে আস্তে তারপরে এখন তো আরো মানে এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আছি, বগুড়া থেকে এই যে রীতা আপা আমাকে খুবই সহযোগিতা করে, কোনো কিছু লেখা লাগলে আমি বলি আপা আমাকে একটু লিখে দেন, উনি দেয়, আমি ওটা সেন্ড করি। এখন আমি হেল্প নেই সবার কাছে। ভেরি গুড। তো মানে এই যে আপনি ধাপে ধাপে এই জায়গায় আসলেন, ব্যবসা করতে গিয়ে, আপনার পারিবারিক জীবনের কথা বলছি না, ব্যবসা করতে গিয়ে কি মনে হয় যে আপনার কোনো ভুল হয়েছে কোথাও, বা পিছিয়ে গেছেন কয়েকটা বছর, এরকম কিছু মনে হয়েছে? আসলে আমি যখন থেকে শুরু করছি এ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি, যেটা সত্যি কথা। তবে চলতেছে আল্লাহর রহমতে ভালো। আপনার কাস্টমার কারা? মানে আমার কাস্টমার হচ্ছে যে কৃষক থেকে শুরু করে মানে বিভিন্ন কৃষক পর্যায়ে অনেক ছাদ বাগানি আছে, তারপরে বিভিন্ন কোম্পানিতেও আমি মাল দেই। বড় বড় কৃষক আছে যারা এক চোটে হলো দেখা যাচ্ছে 100 টন মাল তারাই নিচ্ছে নিজের জন্য, নিজের কাজের জন্য। আবার অনলাইনে কিছু সেল হয়, আমার মাল ঢাকাতেও আসে, অনলাইনে যারা ছাদ বাগান করে তারা নেয়। মানে আমার একটা পেজ আছে, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেশমা কৃষি উদ্যোগ। ও, রেশমা কৃষি উদ্যোগ। এই আমি একটা কথা সবসময় বলি যে রিপিট কাস্টমার, মানে একই কাস্টমার বারবার আপনার থেকে নেয়া। আল্লাহর রহমতে আমার যে প্রোডাক্ট আমি তৈরি করি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আলাদা একটা সুনাম আছে স্যার, যে আমার হচ্ছে যে জৈব সারটা বেস্ট। এবং আমি একটা কাস্টমারকে রিপিট কেন আমি 10 বারও তাকে দিছি,
মানে যে আমার কাছ থেকে একবার নিছে স্যার, সে আর কখনো অন্য কারো কাছ থেকে নেয় না। এটাই হলো আসল বিজনেস ট্রিক্স। আজকে যে এখানে আসলাম আমি, এখানেও আমি একটা মানে কাস্টমারের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে যে আমি নিজে ঘি করি, ঘি তৈরি করি, ঘি সরিষার তেল, উনি আপনার গেট থেকে নিয়ে গেছে। মাশাআল্লাহ। তো মানে আপনি জৈব সারের পাশাপাশি আর অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করেন? আমার হচ্ছে জৈব সার মানে কেঁচো সার, টাইকো কম্পোস্ট, তারপরে গরুর খামার আছে, এখন বর্তমানে 20টা গরু আছে। বাহ। তারপরে ছাগল আছে, ভেড়া আছে, গারল আছে, বিভিন্ন রকমের মুরগি আছে, কবিতর আছে, তারপরে কিছু মানে মাছ চাষও করি, এর পাশাপাশি নিরাপদ সবজিটা করি স্যার। আপনার কি স্বপ্ন, মানে এই যে বিজনেসটা বড় হচ্ছে, আপনি বলছিলেন কত 200 মেট্রিক টন 300 মেট্রিক টন প্রতি মাসে আপনি জৈব সার এবং আরও অন্যান্য সার উৎপাদন করেন, এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোথায় নিয়ে যেতে চান এটাকে? আসলে আমি চাই যে আমার প্রতিষ্ঠানটা আরো বড় হোক, আরো অনেক নারীদের যেন কর্মসংস্থান করতে পারি। অনেক নারীরা আসে আমার কাছে কাজের জন্য, আসলে এখন তো আমার অতটা ক্যাপাসিটি নাই, দিতে পারি না। আমি চাই যে আমার ওখানে হাজার হাজার লোক কাজ করুক। এবং আরও কোনো নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করার প্ল্যান আছে? আমি একটু হচ্ছে অর্গানিকের দিকে একটু কাজ করি বেশি, তো সবজিটা অর্গানিক থাকবে, তো ঢেকিসাটা চাল এগুলো নিয়ে একটু কাজ করার চিন্তা করছি। তারপর গরু ছাগল এগুলো সবই আমি, হ্যাঁ সবই আমি অর্গানিকই করার চেষ্টা করি। আর হচ্ছে যে আমি হচ্ছে জৈব সার বিষয়ে যারা হচ্ছে জৈব সার করতে চায় তাদেরকে ফ্রি প্রশিক্ষণ দিই। এটা হচ্ছে আমি এই পর্যন্ত 32টা ব্যাচ প্রশিক্ষণ দিছি। এটা হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে। এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে যাদের সাথে পরিচয় হয় তারাও আমার কাছে শেখার জন্য আসে বা ফোন দেয়। আমি যতটুকু পারি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। এই মাসের 24-25 তারিখে আবার একটা ব্যাচ আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। আমার মনে হয় যারা শুনেছে তারা নিশ্চয়ই আপনার থেকে শিখতে আগ্রহী হবে, কারণ আপনি আপনার সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কনসিস্টেন্ট, মানে আপনি এটার পিছনে লেগেছে। একটু আগে সামিউল একই কথা বললো। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি তো সবকিছু অত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বলতে পারি না স্যার, বাট ভালোই বলছেন। মানে লেখাপড়ার সিস্টেমটাই হচ্ছে আলাদা থাকে মানুষের, আসলে ওই সুযোগটা তো আমার হয়নি। তবে যতটুকু বলতে পারি সবই হচ্ছে আপনাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক দোয়া। মানে আপনি আপনার গল্প শুনে আমি ভীষণ অভিভূত। একই সঙ্গে সামিউলের ডিপ্লোমা পাশ করে সে মাছটাকে আসলে ভালো লাগার কাজ, এটা হচ্ছে আমি যেটাকে ভালোবাসি, যেটাকে ভাই শান্তি পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি শান্তি না পান আপনাদের ক্লান্ত হয়ে যাবেন। যেমন ওই যে উনি চাকরি করছিলেন, উনি মানে শান্তি পাচ্ছিলেন না। আমি কিন্তু সব সময় আমার যে লোকজন আছে কাজের, ওরা আমি মনে করি না যে ওরা আমার কাজের লোক, ওরা আমার পরিবারের। আমি কিন্তু ওদের সাথে ফুল টাইম কাজ করি। একজন যদি হঠাৎ যাবে তাহলে আমাকে খুঁজতে হবে যে আসলে আমি কি।